নমস্কার বন্ধুরা, আমি এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে আপনাদের খুব সংক্ষেপে এই মাত্র ২-৫ দিন আগে ভারতের পার্লামেন্টে বিজেপি সরকার যে আরেকটা নতুন বিল বা আইন পাশ করাতে চলেছে, সেই আইন সম্পর্কে আপনাদের ২-৪টে কথা বলবো। আমি খুব সংক্ষেপে বলবো, কারণ আইনটা বেশ বড়। তার একটা সংক্ষিপ্ত রূপ আপনাদের বলবো। সংক্ষেপে বলবো মানে তার কিছু বাদ দিয়ে বলবো তা নয়, তার সারমর্মটাই আপনাদের বলবো যেটুকু প্রয়োজন হয়। যে বিলটা বা যে আইনটা লোকসভাতে ইতিমধ্যে পাশ হয়ে গেছে, সেই আইনটাতে কি আছে, কেউ যদি আমাকে এই কথা জিজ্ঞেস করেন, তাহলে আমি এক কথায় আপনাদের বলবো যে এই বিজেপি সরকার, তার পার্টি এবং তাদের বিভিন্ন সংগঠন, তারা আপনাদের যাই বুঝাক না কেন, আপনারা সেগুলোতে কান দেবেন না। এই বিলটাতে প্রকৃতপক্ষে যেটা আছে তা হলো এই বিলটা ভারতে যে সমস্ত উদ্বাস্তু মানুষেরা এসেছেন বা বাংলাদেশে যে সমস্ত হিন্দু মানুষরা আছেন, যারা ভারতে আসতে চান, তাদের যে ইচ্ছা, সেই ইচ্ছা এবং এখানকার উদ্বাস্তু মানুষের ভবিষ্যৎ, তার উপর বিজেপি গভর্নমেন্ট এই আইনের মাধ্যমে শেষ পেরেকটা পুঁতে দিয়েছে। আর নতুন কোনো আইন এখানকার উদ্বাস্তুদের সর্বনাশ করার জন্য, শেষ করার জন্য আর প্রয়োজন হবে না, এইটাই যথেষ্ট। আর বাংলাদেশ থেকে যারা এদেশে আসতে চান, তারা এবার নিশ্চিন্ত হয়ে যান যে আপনাদের বাংলাদেশেই বসবাস করতে হবে, ভারতে আর এসে আপনি জায়গা পাবেন না। ফলে সেইভাবে তাদের মন মানসিকতা, ক্রিয়াকাণ্ড, ভাবনা চিন্তা তৈরি করতে হবে। এক কথায় বিলটার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে এইটা বলা যায়। এখন এইভাবে বললে তো আর বিষয়টা সম্পর্কে পরিষ্কার ধারণা হয় না। এটা পরিষ্কার একটা ধারণা তৈরি করবার জন্যে, যদি পরিষ্কার নাও হয়, একটা সাধারণ ধারণা তৈরি করবার জন্যে আমি আপনাদের কয়েকটা কথা বলবো। দেখুন, বিজেপি গভর্নমেন্ট হয়তো ক্রেডিট নেবেন, বাহাদুরি দেখাবেন, বলবেন যে আমরা সমস্ত সেই ব্রিটিশ আমলের যে আইন, প্রথা, চিন্তা, চেতনা, সেইগুলো আমরা বন্ধ করছি, পাল্টাচ্ছি, এই সমস্ত কথা তারা বলবে। এবং এটা ঘটনা, এই যে আইনটা তৈরি হলো, লোকসভাতে পাশ হলো, এই আইনটা হলো 4টে আইনকে বাতিল করে একটা নতুন আইন তৈরি করা। কিন্তু এই যে 4টে আইন বাতিল করার কথা বলছেন, সে আইন 4টের মধ্যে 3টে হলো ব্রিটিশ আমলের তৈরি, আর একটা হলো স্বাধীনতা পরবর্তী সময় আমাদের ভারতের পার্লামেন্টে তৈরি। ব্রিটিশ আমলে তৈরি করা আইনগুলো কি? ব্রিটিশ আমলে তৈরি করা আইনগুলো হলো যে 3টে আইন, তার 1 নাম্বার বলছে, আমি দূর থেকে বলে আসছি, সেটা হলো ওই যে পাসপোর্ট আইন, যেটা বলি, পাসপোর্ট এন্ট্রি ইনটু ইন্ডিয়া অ্যাক্ট 1920, 1920 সালে তৈরি। 1920 সালের পরে আরেকটা আইন হয় 1939 সালে,
রেজিস্ট্রেশন অফ ফরেনার্স অ্যাক্ট, রেজিস্ট্রেশন অফ ফরেনার্স অ্যাক্ট 1939, 1940 সাল। আরেকটা আইন স্বাধীনতা ঠিক আগে আগে হয় 1946 সালে, দি ফরেনার্স অ্যাক্ট 1946, 20, 39, 46। ব্রিটিশ আমলের এই তিনটে আইন বাতিল হয়ে গেল। এই বাতিল হয়ে গেল যে কথাটা, এই কথাটা আসলে ঠিক নয়। যেটা হলো তা হলো তিনটে আইন নাম পরিবর্তন করে একটা আইনের মধ্যে সুসংবদ্ধ হলো। ওই তিনটে আইনে কিছু ফাঁকফোকর ছিল, বাইরের লোকজন আসলে তাদের ধরা পাকড়াও করা, তাদের আসা বন্ধ করা, কিছু ফাঁকফোকর ছিল। সেই ফাঁকফোকর গুলো বন্ধ করা হলো। বোঝা গেল? আইন কিন্তু ব্রিটিশ আমলে আইন মানে বাতিল করে দিল তা না, আইনটাকে রাখলো, তার সাথে আরো কিছু কঠোর, ওই আইনটাকে আরো খানিকটা কঠোর করা হলো, তিনটি আইনকেই করে একটা জায়গায় আনা হলো, বাতিল হলো না, সেটা আরো বেশি অক্সিজেন দিয়ে জীবন্ত করা হলো। আর 4 নম্বরটা কি? 4 নম্বর আইনটা হলো দি ইমিগ্রেশন ক্যারিয়ার্স অ্যাক্ট, ক্যারিয়ার্স অ্যাক্ট 2000, 2000 সালের একটা আইন। এই 2000 সালের আইনটা কে তৈরি করেছিল? 2000 সালে যারা ক্ষমতায় ছিল তারাই করেছিল। কে ছিল আপনারা জানেন? 1989 সালে, 1999 সালে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বিজেপি একটা স্থায়ী সরকার তৈরি করে প্রথম 5 বছর, 99 থেকে 2004। সেই 2000 সালে একটা আইন তৈরি করে অটল বিহারীর জমানায় বিজেপি গভর্নমেন্ট সেই আইনটাকে বাতিল করলো, করে ওই তিনটে আইন আর বিজেপির সময়ের করা এই আইনটা, এই 4টে আইনকে অ্যামালগামেট করে এক জায়গায় করে একটা নতুন আইন তৈরি হলো। 4টে আইনের মধ্যে যে ফাঁকফোকর ছিল সেইগুলো বন্ধ করে, কিছু ওভারল্যাপিং ছিল সেগুলো বন্ধ করে একটা আইনে গোটা বিষয়টা সুসংবদ্ধ করা হলো। আইনটার নাম থেকে আপনি বুঝতে পারছেন বিষয়টা কি। দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট। ইমিগ্রেশনটা কি? ইমিগ্রেশনের বাংলা করলে দাঁড়ায় অভিবাসন। অভিবাসন অর্থাৎ বসবাসের জন্য, স্থায়ীভাবে বসবাসের জন্য বিদেশ থেকে যদি কারোর আগমন ঘটে সেটাকে ইমিগ্রেশন বলে। বসবাসের জন্য বিদেশ থেকে কোনো বিদেশির যদি আগমন ঘটে তাহলে সেটা ইংরেজিতে বলছে ইমিগ্রেশন। আর ফরেনার্স কি? সেটা বিদেশি সংক্রান্ত বিষয়। তাহলে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, এইটাতে আসলে কি করা হলো? এইটাতে যেটা করা হলো তা হলো এই যে বসবাসের জন্য যারা আসবে, এইটা আর জানো এই বসবাসের জন্য যারা আসছে বিদেশিরা ভারতে, মানে আপনি ধরে নিন বাংলাদেশ থেকে যারা আসছেন তাদের কন্ট্রোল করা, তাদের আশাটাকে বন্ধ করা, তারা যাতে আর এখানে না আসতে পারেন। মানে বসবাসের জন্য যাতে আর না আসতে পারেন। ট্রিটমেন্টের জন্য আসবে যাবে, বেড়াতে আসবে যাবে, সেটা অন্য প্রশ্ন। পড়াশোনা করতে আসবে যাবে, সেটা অন্য প্রশ্ন। বসবাসের জন্য যাতে আর না আসতে পারেন। এবং এই আইনটার পরে এই কথা আজকে স্পষ্ট করে বলে দেওয়া যায়
যে আর কোনো বাংলাদেশি ভারতে এসে আর স্থায়ীভাবে থাকার কথা চিন্তা করতে পারবে না। তার সব ব্যবস্থা এই আইনে করেছে। কারা করেছে? যারা প্রতিদিন বাংলাদেশে হিন্দুদের উপরে এত অত্যাচার, এত অন্যায় অত্যাচার হচ্ছে বলে চিৎকার চেঁচামেচি করেন, তাদের জন্য অশ্রুপাত করেন, কাঁদতে কাঁদতে চোখ লাল হয়ে যায়, তারাই আইনটা তৈরি করলেন, করে বললেন বর্ডারের এপাশে আসা তোমাদের জন্য বন্ধ করে দিলাম। আমি কথাগুলো বলছি, আপনারা আইনটা সম্পর্কে যদি জানেন, এরপরে আমি দুই চার কথা বলছি, আপনারা দেখবেন আমি একটুও বাড়িয়ে বলছি না, আমি ঠিক যতটুকু ততটুকুই বলছি। এবং এই আইনটা করবার জন্য কিছু যুক্তি তো লাগবে। মানুষ এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো শুনলে তো উদ্বাস্তু যারা এসে পড়েছেন, আসতে চান, তারা তো খেপে যাবেন বিজেপির উপরে, ফলে ভোট ব্যাংক নষ্ট হয়ে যাবে, রাজনীতিতে সাংঘাতিক বিপর্যয়ের মুখোমুখি হবে ভোটের রাজনীতিতে। ফলে এইটা তো আর ওইভাবে তারা বলবে না, এটা এভাবে আমি বলছি। বিজেপি যেটা বলবে আপনারা বোঝেন কি বলবে। তারা বলবে এইটা আমরা করেছি দেশের সুরক্ষার জন্য, সন্ত্রাসবাদীদের আটকাবার জন্য। মানে আলটিমেটলি মুসলিমদের বিরুদ্ধেই বলবেন যে তাদের আটকাবার জন্য আমরা করেছি, তারাই সন্ত্রাসবাদী, এইসব বলে ভোটে হিন্দুদের একটা করবার চেষ্টা করবেন। মানে যেটাকে সাম্প্রদায়িক পোলারাইজেশন, মানে মেরুকরণ, সাম্প্রদায়িক মেরুকরণ করার চেষ্টা তারা করবেন। কিন্তু আপনারা একটা কথা শুনে নিন, যে এইটা হয়তো একটা গৌণ লক্ষ্য আছে এই বিলে, সে সব দেশের থাকে, কিন্তু এই আইন এই সময় তৈরি করার জন্য সেইটা কিন্তু মুখ্য নয়। কারণ সন্ত্রাসবাদ আটকাবার জন্য আমাদের দেশে আরো অনেক আইন আছে যা দিয়ে সেটার মোকাবেলা করা যায়, এটার কোনো প্রয়োজন হয় না। এই হচ্ছে এই আইনটার একেবারে জিস্ট। এখন এই কাজগুলো কি করে করবেন? এই কাজগুলো করার কতগুলো মেকানিজম তারা খুঁজে বের করেছেন। সেটা হলো, কেন্দ্রীয় সরকার বলছে আমরা এবার নতুন করে, এটা ছিল না, এবার নতুন করে একটা দপ্তর খুলব, একটা নতুন দপ্তর খুলবে, সেটা হচ্ছে ব্যুরো অফ ইমিগ্রেশন। এই দপ্তরটা নতুন হবে। কি সেই দপ্তরটা আর কিছুই না, সেটা হলো ওই যে ইমিগ্রেশন অফিসার আছে যারা বর্ডারে থাকে, বা যারা ট্রেনে আসেন তারা ওই কলকাতা স্টেশনে, বা বাংলাদেশের ক্ষেত্রে ঢাকাতে, তারপরে আপনার উড়োজাহাজে যারা আসেন তাদের জন্য এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসার থাকেন। এই ইমিগ্রেশন অফিসারদের কাজকর্মের সাথে FRRO বলে একটা দপ্তর আছে, সেটা আপনারা শুনেছেন ইতিমধ্যে, এই সব 2-3 বছর আলোচনা হয়েছে। সেটা হচ্ছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। মূল অফিসটা হচ্ছে FRO, মানে ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস। রাজ্যে রাজ্যে যেটা থাকে সেটা হচ্ছে রিজিওনাল অফিস, ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। এখানকার যে অফিসাররা আর এই যে ইমিগ্রেশন অফিসার, তাদের মধ্যে একটা কাজের সমন্বয় করার জন্য এই ব্যুরো অফ ইমিগ্রেশনটা তৈরি হচ্ছে। মানে কাজটা যাতে খুব সহজভাবে এই লোকগুলোকে আটকানো যায়, এইটা হচ্ছে লক্ষ্য এই আইনটা করার। এতে একটা করে মোট 36টা পয়েন্ট উল্লেখ করেছে। তা আমি অতটা ডিটেলসে যাচ্ছি না, আমি আরো খানিকটা সংক্ষেপ করে এনে 10-11 পয়েন্টে আপনাদের বিষয়টাকে বলবো। সেটা বলছে
এটা আগেও ছিল, এখনো আছে। ভারতে ঢুকতে গেলে বৈধ পাসপোর্ট ভিসা লাগবে, তাছাড়া এখানে ঢোকা যাবে না। 2 নম্বরে বলছে যে যখনই আসবে পাসপোর্ট নিয়ে, পাসপোর্ট ঢোকা যাবে না। আর পাসপোর্ট নিয়ে যখনই আসবে তখনই তাকে ওই এফআরআর অফিসে, ওই যে গভর্নমেন্ট অফিসে নাম নথিভুক্ত করতে হবে। প্রোফার্মা থাকবে, তাতে সব থাকবে, কোথায় আছেন, কি আছেন, কোথায় যাবেন, কি করবেন, হ্যাঁ, কতদিন থাকবেন, ইত্যাদি ইত্যাদি, যা যা সব গভর্নমেন্টকে জানাতে হবে। আর বলেছে 3 নম্বরে যে কেউ যদি এই পাসপোর্ট নিয়ে আসার কথা, ভিসা নিয়ে আসার কথা, তা না নিয়ে যদি আসেন, অবৈধভাবে যদি কেউ ভারতে আসেন, তাহলে তার শাস্তির কথা বলা হয়েছে। আগে এক সময় ছিল 3 মাস জেল হতো, আসলে যেটা হতো সেটা হচ্ছে ওই 7 দিন 10 দিনের জেল দিত, বা 200-300 টাকা জরিমানা করতো, করে ছেড়ে দিত, পুশব্যাক করতো, যা হয় করতো। এইটা ছিল আগে। সেইটাকে এবার করলো যে বিনা পাসপোর্টে এসেছে এরকম কেউ ধরা পড়লে, বর্ডারে হোক আর ভিতরে হোক, তার 5 বছর জেল হবে। 5 বছর জেল হবে, আর কি হবে, 5 লক্ষ টাকা জরিমানা হবে। দেখুন এই সরকার পরিবর্তনটা কোন জায়গায় আছে। মানে এটা যাতে কেউ করতে, বর্ডার ক্রস করতে সাহস না পায়। আসলে বর্ডার ওইভাবে ক্রস করে কারা? লন্ডনের লোক করে নাকি? আমেরিকার লোক করে নাকি? কি করে? তারা বিনা পাসপোর্টে ভারতে আসে না। ইরাকের মুসলমানরা আসে, ইরানের মুসলমানরা আসে না, পাকিস্তানের মুসলমানরা আসে বিনা পাসপোর্টে। আমি আপনাদের বলছি তাও না, কারণ ওখানকার বর্ডারটা এমনি যে ওই জায়গায় মানুষ বিনা পাসপোর্টে আসতে সাহস করে না। বিনা পাসপোর্টে যাতায়াত হয় এই পূর্ব সীমান্ত দিয়ে, মানে বাঙালিদের বিষয়। তা সেইটা এবার একেবারে বন্ধ করার জন্য এই কঠোর শাস্তির ব্যবস্থা এই আইনে করা হলো। এইবারে আরেকটা ব্যাপার শুনুন। এই ইমিগ্রেশনটা আটকাবার জন্য কি করছে দেখুন। বলছে যে ধরুন এদেশে কেউ এসে গেছেন, বাইরে থেকে আসা লোক, এই আমাদের বাংলাদেশিদের কথা বলছি, এরকম লোক হোক, বা এখানকার স্থানীয় লোক যারা ভারতবর্ষের জন্মগতভাবে হোক, বাইরে স্টেশন হোক, জেনুইন নাগরিক, তারা পাসপোর্ট করে। সব রকম লোকের পাসপোর্ট করে। মানে আমি তো বলতে পারি যে 47 সালের পরে বাংলাদেশ থেকে যারা এসেছেন, যত পরিবার এসেছেন, আমার ধারণা তার 80 ভাগ পরিবারের কারুর না কারুর পরিবারের 1-2 জনের পাসপোর্ট আছে। 100টা পরিবারের মধ্যে 80টা পরিবারের আছে। 80টা পরিবারের না থাকে 50টা-60টা পরিবারের আছে, এটা আছে। এই আইনে বলছে যে ওই পাসপোর্ট করার সময় যদি কেউ অবৈধ কাগজপত্র সাবমিট করে থাকে, ভুয়ো কাগজপত্র সাবমিট করে থাকে, ফোর্স ডকুমেন্ট বলছে, এগুলো যদি সাবমিট করে থাকে, বা প্রতারণামূলক ভাবে যদি পাসপোর্ট অর্জন করে থাকে, ইংরেজিতে ফ্রডুলেন্ট কথাটা বলেছে, এটা যদি করে থাকে, যদি কেউ করে থাকে, বা সেইটা করতে যদি কেউ সাহায্য করে থাকে, কোনো কাগজপত্র সাপ্লাই দিয়ে থাকে, কোনোভাবে সাহায্য করলে। এখন এই যে আমি একটা কথা আপনাদের বলি, অন্য একটা ভিডিওতে ওই কথা বলেছি আগে, এখন প্রায় এটা বন্ধ হয়ে গেছে, মানে 1-2 বছর প্রায় বন্ধ করে দিয়েছে। আগে ডিআইবি অফিসাররা বলতো প্রাইমারি স্কুলের সার্টিফিকেট নিয়ে আসুন। তো প্রাইমারি স্কুলের শিক্ষকরা ওই যারা রিটায়ার করে গেছেন, হেডমাস্টারের কাছে 2-1টা ওই স্কুলের প্যাড পড়ে থাকে, সেটাতে লিখে দেয় যে আমার স্কুলে পড়তো ক্লাস 2-তে 3-তে। মানে এটা মাস্টারমশাইদের আমি দোষ দিচ্ছি না, তারা পয়সা নিচ্ছেন তাও বলছে না, এটা একটু সাহায্য করার জন্য করে, যে এইটুকু করলে যদি তার একটু সাহায্য হয়, এটা দিয়েছেন। এই আইনে বলেছে যে ওই সার্টিফিকেট নিয়ে পাসপোর্ট করেছে, আর ওই যে সার্টিফিকেট মাস্টারমশাই দিলেন বা কেউ দিলেন, তারও কিন্তু
শাস্তির ব্যবস্থা এখানে রাখা হয়েছে। কি শাস্তি? শাস্তি বলছে 2 বছর থেকে 7 বছর জেল হবে। 2 বছর হতে পারে, ম্যাক্সিমাম 7 বছর, মিনিমাম 2 বছর, ম্যাক্সিমাম 7 বছর জেল হবে এর জন্য। আর 1 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত জরিমানা হবে। যিনি করেছেন, তাকে যারা বিভিন্নভাবে সাহায্য করেছেন, সবার জন্য এই শাস্তি বরাদ্দ করেছেন বিজেপি গভর্নমেন্ট। এইবারে আপনি এটাকে ব্যাখ্যা করতে হবে, এইটার অনুশীলনে কি হবে, ইম্প্যাক্ট কি হবে, এটা বুঝতে হবে। ধরুন এর আগে আমি একটা কথার মধ্যেখানে বলে রাখি, হয়তো ভুলে যাব, সেটা হচ্ছে এইটা কিন্তু নাগরিকত্বের সাথে সম্পর্কিত কোনো আইন নয়। এটা কিন্তু অভিবাসন এবং ওই বিদেশিরা ভারতের ঢোকা সংক্রান্ত আইন। ভারতের যারা এসেছেন তাদের যে নাগরিকত্ব K-19 অমুক তমুক তার সাথে যুক্ত কিন্তু নয়। কোনো কোনো নেতা এইসব বলছেন, মানে বলছেন না বলেই তারা এটা বলছেন। তো আমি যেটা বলছিলাম সেটা হলো, ধরুন একটা আইন আমাদের হয়েছে, K-19 একটা আইন হয়েছে। আমি একটা আইন ধরে আমি এটা একটু ব্যাখ্যা করি। K-19 কি বলেছে বাংলাদেশ থেকে তো লোকজন তো বেশিরভাগই আগে বলে দিয়েছিল বিজেপি 2003 সালে বিনা পাসপোর্টে আসলে অনুপ্রবেশকারী, সে হিন্দু হোক আর মুসলমান হোক আর যেই হোক, বিনা পাসপোর্টে বিনা অনুমতিতে ভারতে আসলে তিনি অনুপ্রবেশকারী, এটা বলেছিল। এবং সেই সাথে বলে দিয়েছিল, শাস্তির কথা বলেনি, সেই সাথে বলে দিয়েছিল এরকম যারা এসেছেন অনুপ্রবেশকারী যারা ওই আইন অনুযায়ী, তারা ভারতের নাগরিকত্ব পাবে না, ভারতের নাগরিকত্বের জন্য আবেদনও করতে পারবে না। এইটা ছিল 2003 সালে বিজেপির আইন। দীর্ঘ আন্দোলনের পর ওই জায়গা থেকে বিজেপি সরে এসে বলল কি, যে আমি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন 6টা সম্প্রদায়কে, যারা ওই 3টে দেশ থেকে এসেছে, তাদের ছাড় দিলাম, যে তারা বিনা পাসপোর্টে আসলেও অনুপ্রবেশকারী নয়। এই অনুপ্রবেশকারী নয় মানে কিন্তু ভারতের নাগরিক নয়, তারা অনুপ্রবেশকারী নয়, তারা ভারতে বৈধ বসবাসকারী, তারা অবৈধ নয়, বৈধ বসবাসকারী। বৈধ বসবাসকারী হওয়ার জন্য তাদের যে কোনো সময় পুলিশ ধরবে না, বা ধরলেও ওই যে 20টা ডকুমেন্ট বলেছে যে 2014 সালের আগে এসেছে কিনা, ওইটা দেখালে আইনত ছাড় পাবে। বাস্তবত কি হবে জানি না, আইনত ছাড় পাওয়ার কথা। এইটা আইন হয়েছে। আর 2014 পরে যারা এসেছে তারা তো অনুপ্রবেশকারী, যে সময় পুলিশ তাদের ধরতে পারে, যা কিছু হতে পারে। কিন্তু এই যে আইনটা তৈরি করলো, এই আইনটা তো বললো ওই যে 2014 আগে যারা এসেছে সেই সব লোক কিন্তু ওই পাসপোর্ট করেছে, এবং যেহেতু তারা এইভাবে এসেছে, এইভাবে এসে ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি করেছে, এইগুলো আমার ধারণা, আপনারা একমত হতে পারেন, নাও হতে পারেন, এর 90% বা তারও বেশি মানুষ যদি পাসপোর্ট করে থাকেন, যদি আধার কার্ড করে থাকেন, যদি ভোটার তালিকায় নাম তুলে থাকেন, তাহলে জেনুইন কাগজপত্র দিয়ে হয়নি। কারণ এর প্রত্যেকটা জায়গায় নাম লেখাতে গেলে আগে ভারতের নাগরিকত্ব লাগে। এরা সেই নাগরিকত্ব সংবিধানের 2য় অধ্যায়ে বর্ণিত যে পথ, অথবা নাগরিকত্ব আইনে বর্ণিত যে পথ, সেই পথে নাগরিক নন। তাহলে তারা এইটা বিভিন্ন রকমের কাগজপত্র দিয়েছে, যেগুলো এই আইনে বলছে বেআইনি কাগজ। বিভিন্ন কায়দায় প্রতারণামূলক ভাবে তারা এইগুলো অর্জন করেছে। ফলে তাদের জন্য কিন্তু এইবার যেটা করলো, তাদের তাড়িয়ে দিচ্ছে না, অবৈধ বলছে না, কিন্তু তাদের জন্য এবার যেটা করলো, তাদের জন্য কিন্তু জেলের দরজাটা খুলে রাখলো, যে কোনো সময় এইবার জেলে যাওয়ার পথটা। কারণ এইসব পাসপোর্টটা, বিশেষ করে পাসপোর্টটা তারা জানি না এই আইনের সাথে ভোটার কার্ডও জুড়ে দেবে কিনা, যে ভোটার কার্ডও করতে গিয়ে এইভাবে করলে জেল জরিমানা হবে, এখনো বলেনি। এখনো শুধু পাসপোর্টের কথা বলেছে, আধার কার্ডের কথা এই আইনে বলেনি। কি বলবে আমি আগামী দিনে জানি না, কিন্তু এই আইনে পাসপোর্ট নিয়েই বলেছে। আর পাসপোর্ট নিয়ে বলেছেই বলে বলতে পারছেন এটা ওই ইমিগ্রেশন আর ফরেনার্স ব্যাপার, এটা নাগরিকত্ব নিয়ে সরাসরি কথা নয়, ইনডাইরেক্টলি আসছে ব্যাপারটা। তো এইটা করেছে, ফলে
এই যে মানুষগুলো ভারতে এসেছে উদ্বাস্তু হয়ে, তারা কিন্তু একটা বড় দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন। তাদের যে কোনো সময় বিপদ হতে পারে, এবং বিপদটা দেখুন কি করেছে আইনটাতে। আইনটাতে বলছে ধরুন বাংলাদেশ থেকে আপনি আসছেন, যে আপনি বাংলাদেশে বেড়াতে যাচ্ছেন পাসপোর্ট নিয়ে, আপনার ওই পাসপোর্টটা নিয়ে দেখে বর্ডারে যদি ইমিগ্রেশন অফিসারের বা তাদের কর্মচারীদের সন্দেহ হয়, যদি সন্দেহ হয় মানে কিভাবে সন্দেহ হয়, এখন তো যে বায়োমেট্রিক নিয়ে নিয়েছে, ওই সবই তো কম্পিউটার এসে গেছে, ওই ডেট অফ বার্থ, ওই নাম, বাবার নাম দিয়ে কম্পিউটার টিপলে দেখা গেল যে আপনি 20 বছর আগে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে এসেছিলেন। এগুলো তো ধরা খুব সহজ হয়ে গেছে না, এবং এইগুলো অলরেডি বিজেপি গভর্নমেন্ট টালি করে একটা জিনিস তৈরি করে ফেলেছে, সেটা নানান বিষয়ের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে, মানে তারা কিছু কিছু অ্যাকশনও নিয়েছে। তো এইবারে আগে ইমিগ্রেশন অফিসার এই লোকগুলোকে কিন্তু অ্যারেস্ট করতে পারতো না। এই আইনে ইমিগ্রেশন অফিসারকে প্রচুর ক্ষমতা দেওয়া হয়েছে, তিনি সাথে সাথে আপনাকে অ্যারেস্ট করতে পারবেন, ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করতে পারবেন, আপনার পাসপোর্ট বাতিল করে দিতে পারবে, আপনার ভিসা বাতিল করে দিতে পারবে। আপনি বুঝতে পারছেন অবস্থাটা কি দাঁড়িয়েছে এবার? ফলে আপনাকে আসলেন ভিসা নিয়ে, আপনারা ই করে দিয়ে আপনাকে ফেরত পাঠিয়ে দিতে পারে, অ্যারেস্ট করে দিতে পারে। এই ব্যাপারটা তৈরি করেছে। 2 নম্বর যেটা করেছে, পুলিশ মানে হেড কনস্টেবল, তাকে দায়িত্ব দিয়েছে, তাকে অধিকার দিয়েছে যে তারা যদি কাউকে সন্দেহ করে, ধরুন আমাকে সন্দেহ করলো যে আমি বাংলাদেশে বলে আমার বনগা প্ল্যাটফর্মে যাচ্ছি, এসে আমার কলার চেপে ধরলো, ধরে বললো তুমি বাংলাদেশে চলো, নিয়ে বনগা জেলে পুরে দিতে পারবে, কোনো গ্রেপ্তারি পরোয়ানা লাগবে না। এবং এইটা যে করলো, এই সন্দেহ একেবারে, পরে যে ওই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এই আইনে ওই পুলিশকে প্রোটেকশন দিয়েছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, এইটা এখানে করেছে। তার মানে আপনি বুঝতে পারছেন যে অবস্থাটা কি হলো। এইবারে ওখান থেকে যারা আসবেন, বিদেশ থেকে যারা আসবেন, কিসে আসবেন? বাসে আসবেন, জাহাজে আসবেন, উড়োজাহাজে আসবেন, এই যখন আসবেন, ক্যারিয়ার যেটা বলছে যাতে করে আসবেন, সেই কর্তৃপক্ষকে আগাম তালিকা দিয়ে দিতে হবে ভারত সরকারকে, যে এই লোক, এই তার পাসপোর্ট নাম্বার, এখানে তার বাড়ি, এই তার পার্টিকুলার সবকিছু জানিয়ে যে তিনি ভারতে যাচ্ছেন, আগাম তালিকা পাঠিয়ে দিতে হবে। পালাবেন এসে বাংলাদেশ থেকে, তালিকা পাঠিয়ে, যদি তালিকা না পাঠায় তা বলেছে ওই যানবাহনের মালিকের 50,000 টাকা জরিমানা। এই আইনে এই প্রভিশন রেখেছে। এবার ধরুন কোনো কারণে ওইটা না জানিয়ে লোক নিয়ে আসলো কোনো যানবাহন ভারতের মধ্যে, সেক্ষেত্রে তার জরিমানা হলো কত? অনেক বেশি, 2 লাখ টাকা থেকে 5 লাখ, মিনিমাম 2 লাখ 5 লাখ টাকা তার জরিমানা হবে। আদায় না করতে পারলে যানবাহন আটক করার কথা বলেছে এই আইনে। তাহলে আপনি বুঝতে পারছেন, যারা নিয়ে আসবে তাদেরও তালিকা দিতে হবে, আপনার আসলে ওই এফআরএর অফিসে নাম লেখাতে হবে, এই সবগুলো আপনাকে করতে হবে। এইবারে আপনি এসে কোথায় থাকবেন, কোথায় যাচ্ছেন, কদিন থাকবেন, কোন কোন জায়গা যাওয়া যাবে, কোন যাওয়া যাবে না, এগুলো সব নির্দিষ্ট করে দেবে, একটু এদিক ওদিক করা যাবে না। আজকাল অনেকে আসেন ট্রিটমেন্টের জন্য, হসপিটালে যদি যান, নার্সিংহোমে যান, হসপিটাল নার্সিংহোমের কর্তৃপক্ষকে বিদেশি হলেই সাথে সাথে সব পার্টিকুলার জানাতে হবে গভর্নমেন্টকে। অনেকে লেখাপড়া শিখতে আসেন বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে, আসলেই কর্তৃপক্ষকে তার সমস্ত কিছু জানাতে হবে। ফলে এদিক ওদিক আর ওই মানে পাশ কাটিয়ে যাওয়ার আর কোনো পথ থাকছে না। এই আইনে এই সবগুলো বলে দিয়েছে। আমাদের এখানে একটা ব্যাপার আছে, দেখুন এই ব্যাপারগুলো দেখলে মনে হচ্ছে যে কতটা খোঁজখবর নিয়ে আইনটা তৈরি করেছে। ওদের আরএসএস অন্যান্য যে সংগঠন আছে তারা এইসব খবর টবর নিয়ে জানিয়েছে। যারা বলে আপনাদের বন্ধু, উদ্বাস্তুদের বন্ধু, তারা বলছে অনেকে এখানে এসে নাম পাল্টায়,
পদবি পাল্টায়, এইভাবে এদিক ওদিক করে টিকে থাকার চেষ্টা করে। মানে এটা তো বাধ্য হয়, মানুষ এগুলো করতে বাধ্য হচ্ছে, এগুলো তাদের আমি দোষ দিচ্ছি না। তো তাদের কি বলেছে, বলছে বিদেশি কেউ ভারতে এসে নাম পাল্টাতে পারবে না, পদবি পাল্টাতে পারবে না, নামের বানান পরিবর্তন করতে পারবে না, সেইটাও এই আইনের মধ্যে নির্দিষ্ট করে লিখে দেওয়া হয়েছে। আর এসবের পরেও সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সব থেকে মারাত্মক যেটা, সেটা হলো যে পুলিশ এসে আপনাকে ধরলো যে আপনি বাংলাদেশি, পুলিশের কিছু করার দরকার নেই, পুলিশ শুধু আপনার কলার ধরে গারদের মধ্যে ঢুকিয়ে দেবে। এইবারে আপনার দায়িত্ব হলো আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ভারতীয়, বিদেশি নন। পুলিশের কোনো দায়িত্ব নেই যে আপনাকে ধরে নিয়ে এসছে, আপনাকে তাকে প্রমাণ করে যে বিদেশি তাই ধরেছি, এই দায়িত্ব পুলিশের নয়। আপনাকে বলে দিল বাংলাদেশি বলে ঢুকিয়ে দিল, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি বাংলাদেশি নন, আপনি ভারতীয়। আর ভারতীয় হিসেবে প্রমাণ করতে গেলে আপনি তো জানেন, ওই যেখানে জমির দলিল হলে হবে না, ভোটার কার্ড হলে হবে না, আধার কার্ড হলে হবে না, সেখানে লাগবে নাগরিকত্বের প্রমাণপত্র। এবং সেই নাগরিকত্বের প্রমাণপত্র হলো বহিরাগত যদি হন, বাইরে থেকে যদি এসে থাকেন রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আর যদি এদেশে জন্মগ্রহণ করে থাকেন তাহলে জন্মের সার্টিফিকেট। আর জন্মের সার্টিফিকেট যদি দেখান তাহলে তার সাথে সাথে 87 সালের পরে জন্মালে 2004 সাল পর্যন্ত তাহলে মা বাবার একজনের প্রমাণপত্র লাগবে। আর 2004 সালের 3রা ডিসেম্বরের পরের জন্মের সার্টিফিকেট হলে মা বাবা দুইজনেরই ভারতের নাগরিকত্বের বৈধ প্রমাণপত্র লাগবে। ফলে এই আইন বিজেপি তৈরি করেছে। এই আইন তৈরি করার উদ্দেশ্যটা কি, কারা তার টার্গেট, কারা তাতে বেশি ক্ষতিগ্রস্ত হবেন, এই বিষয়গুলো আপনারা আর এদিক ওদিক করে এর কথা তার কথা শুনে না চলে নিজেরা বুঝে নিন। বুঝে নিয়ে কে আপনার বন্ধু, কে আপনার শত্রু, এবং কিভাবে এটাকে পরিবর্তন করতে হবে, কারা সেই আন্দোলন করতে পারে, করতে জানে, বিশ্বাসযোগ্য, সেগুলো খুঁজে নিয়ে আপনাদের আন্দোলনে নামা ছাড়া অন্য কোনো পথ খোঁজা নেই, মানে অন্য কোনো পথ খোলা নেই। আর এই গোটা প্রক্রিয়াটা আজকে প্রমাণ করছে, 19 হওয়ার পরে, রুলস হওয়ার পরে, 19 হওয়ার পরে বললো রুলসে সব মিটিয়ে দেবো, রুলস হওয়ার পরে বললো আরো একটু রুলসটাকে লিবারেল করবো, আর একটু উদার করবো, কিন্তু আলটিমেটলি হলো এই আইন যেটা উদ্বাস্তু এবং বাংলাদেশের হিন্দুদের কফিনে শেষ পেরেকটা পুঁতে দেওয়া। ফলে আপনাদের আমি আহ্বান করব, আমার কথা শুনে আপনারা কিছু করবেন না, আপনারা বিলটা জোগাড় করুন। আশেপাশে লেখাপড়া জানার লোক আছে, যারা বোঝেন না তারা তার কাছে যান, ভালো করে বুঝে নিয়ে আপনার কর্তব্য স্থির করুন। এই কথাগুলো বলে আজকের ভিডিওটা শেষ করছি। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।